মা টুকি, আমার শরীরটা যে খুব খারাপ লাগছে। আজ বুঝি বেলুন বিক্রি করতে যেতে পারবো না। আজ যে তোকে না খেয়ে থাকতে হবে রে মা। তুই এই গরিব ঘরে জন্ম নিয়ে ভুল করেছিস। এখন তোকে অনেক কষ্ট করতে হবে। আজ যদি তোর বাবা বেঁচে থাকতো তাহলে তোকে আর না খেয়ে থাকতে হতো না রে মা। মা তুমি কেন কাঁদছো? হ্যাঁ, তুমি কেঁদো না তো। তুমি কাঁদলে আমার খুব কষ্ট হয়। মা চিন্তা করো না, আমি বেলুন বিক্রি করতে যাব। বেলুন বিক্রি করে তোমার জন্য ওষুধ নিয়ে আসবো, আর আর খাবারও নিয়ে আসবো। আমি গরিব ঘরে জন্ম নিয়ে ভুল করিনি মা। তুমি গরিব হলেও আমাকে খুব ভালোবাসো মা। তাহলে আমি বেলুনগুলো নিয়ে গেলাম বিক্রি করতে, ঠিক আছে? মারে, তুই যে অনেক ছোট, তুই কি পারবি বেলুন বিক্রি করতে? হ্যাঁ মা, আমি পাবো তো। আমি তোমার সাথে যখন যেতাম, তুমি যখন বেলুন বিক্রি করতে, আমি তো সব শিখে নিয়েছি মা। তুমি না করো না মা, দেখো আমি ঠিক পারবো। ঠিক আছে, যা। আমি যে দামে বিক্রি করেছি সেই দামেই বিক্রি করিস। বেলুন বেলুন বেলুন, আমার কাছে অনেক সুন্দর সুন্দর বেলুন, নিয়ে যাও নিয়ে যাও। টুকির এমন হাক ডাক দেখে কনক টুকির কাছে আসে। টুকি টুকি, আমাকে একটা বেলুন দাও তো। তোমার বেলুনগুলো দেখতে খুব সুন্দর। না কনক, টাকা ছাড়া যে তোমাকে বেলুন দিতে পাবো না। কারণ এই বেলুনগুলো বিক্রি করে আমার মায়ের জন্য ওষুধ আর খাবার নিয়ে যাব। আমার মা বাড়িতে খুব অসুস্থ, তাই আমি আজ বেলুন বিক্রি করতে এসেছি। যাও, তুমি বাড়িতে গিয়ে টাকা নিয়ে এসো, তারপর তোমাকে বেলুন দিব। আমার মা বেলুন কেনার জন্য টাকা দেবে না। তাহলে আমিও তোমাকে যে বেলুন দিতে পারবো না। যাই, তাড়াতাড়ি বেলুন বিক্রি করতে হবে। মা মা বাবা, আমি টুকির কাছে একটা বেলুন চেয়েছিলাম, কিন্তু টুকি আমাকে বেলুন দেয়নি। কি এত বড় অপমান করেছে ওই টুকি আমার ছেলেকে? ওর বেলুন বিক্রি করা আমি বের করছি। বাবা কিভাবে ছাড়িয়ে দিবে আমাকে বলো? আমি চাই আমার অপমানের প্রতিশোধ নিব। কাজটা আজকে করা যাবে না, তাহলে তোকেই সন্দেহ করবে। তাই কাজটা কাল করতে হবে। টুকি, আমাকে একটা বেলুন দাও তো। এই নাও পারুল, তোমার বেলুন। এই নাও টুকি, টাকা। এভাবে ধীরে ধীরে টুকির সব বেলুন বিক্রি হয়ে যায়, আর টাকাগুলো দিয়ে টুকি বাজার থেকে কিছু খাবার আর তার মায়ের ঔষধ নিয়ে বাড়ি চলে আসে। মা মা, আমি এসে গেছি। আমি সব বেলুন বিক্রি করতে পেরেছি। এই যে দেখো, তোমার জন্য ঔষধ আর খাবার নিয়েছি, খেয়ে নাও মা। আমার লক্ষ্মী মাটা, আমি তো ভাবতেই পারিনি তুই সব বেলুন বিক্রি করতে পারবি। আচ্ছা, ঔষধগুলো দে, খেয়ে তাড়াতাড়ি সুস্থ হতে হবে, নইলে তোর কষ্ট করে বেলুন বিক্রি করতে হবে রে মা। এই না মা ঔষধ। এরপর টনি ঔষধ খেয়ে নেয়। মামা, আজ কালু আঙ্কেলের ছেলে কনক আমার কাছে টাকা না দিয়ে বেলুন চেয়েছিল, কিন্তু কনককে আমি বেলুন দিইনি। ওকে যদি টাকা না দিয়ে বেলুন দিতাম, তাহলে আর তোমার ঔষধ আর খাবার নিয়ে আসতেই পারতাম না। তা তো আমি বুঝলাম রে মা, কিন্তু কালু কাক তো খুব খারাপ। ও তো আর এসব বুঝবে না। ও যদি সব তার ছেলের কাছে শোনে, ও ঝগড়া করতে আসবে। জানিস তো, তোর বাবা নেই। আমি একা হয়ে ওদের সাথে কি করে ঝগড়ায় পারবো বল? ধুমা, এত চিন্তা করো না তো। ওরা আমাদের কিছু করতে পারবে না। আমি কি ওকে মেরেছি নাকি? ও টাকা না দিয়ে বেলুন চেয়েছিল, আমি ওকে টাকা না দিয়ে বেলুন দিইনি। তাহলে ঝগড়া করবে কেন? তুমি শুধু শুধু ওদের দিকে ভয় পাও। এভাবে সেই দিন কেটে যায়। কনক ও কালু বস্তায় করে ছোট ছোট কিছু পাথর নিয়ে টুনিদের পিছু যেতে থাকে। খুব ক্লান্ত লাগছে, আগেই গাছের নিচে বসে বিশ্রাম করি, তারপর বেলুন বিক্রি করব। কি সর্বনাশ হলো আমার, সব বেলুন ফেটে গেল। কে কে এই কাজ করলো? ওই তো কালু আর কনক উড়ে পালাচ্ছে। তার মানে এরাই আমার বেলুনগুলো ফাটিয়ে দিয়ে গেল। দেখ টুকি, তোকে বলেছিলাম না কালু খুব খারাপ, আমাদের ক্ষতি করেই ছাড়বে।
যদি একটা বেলুন দিতি তাহলে আজ এত বেলুনগুলো নষ্ট করতো না। এখন বুঝি আর বেলুন বিক্রি করতেই পারবো না। মা, তুমি এক কাজ করো, একটা বেলুন কিনে কনককে দিয়ে এসো আর ও বাবাকে বুঝিয়ে বলে এসো আর যেন আমাদের বেলুন নষ্ট না করে দেয়। কিন্তু মা, টাকা কোথায় পাবো? আমার কাছে তো একটা টাকাও নেই। মা, আমাকে জামা কিনে দেওয়ার জন্য যে টাকাটা রেখেছো ওটা দিয়ে আরো বেলুন কিনে নিয়ে এসো। আবার যখন তোমার কাছে টাকা হবে তখন আমাকে জামা কিনে দিও, কেমন? কত আশা করে টাকাটা রেখেছিলাম তোকে জামা কিনে দিব বলে, তার হলো না। এখন ওই টাকাটাই খরচ করতে হবে। এরপর টুনি টুকি বাড়ি চলে যায় আর টুনি টাকা নিয়ে বেলুন কিনতে চলে যায়। কিছু বেলুন নিয়ে বাড়ি রেখে একটা বেলুন নিয়ে কালুর বাড়িতে যায়। কালু ভাই, তোমার ছেলের জন্য বেলুন নিয়ে এসেছি। এই নাও বাবা কনক, তোমার বেলুন। কালু ভাই, আমার বেলুনগুলো আর ফাটিয়ে দিও না। আমি যে বেলুন বিক্রি করেই সংসার চালাই। তুমি তুমি এভাবে বেলুন নষ্ট করলে কিভাবে সংসার চালাবো বলো? এসব আমাকে কেন বলছো? আমি কিছু জানি নাকি? আমার ছেলের রাগ খুব, ওকে কেউ অপমান করলে ও তার ক্ষতি করেই ছাড়ে। আমি তো ওকে বাধা দিয়েছিলাম কিন্তু আমার কথা শোনেই না। হ্যাঁ টুনি, আমার ছেলের খুব রাগ। আমরা ওর সাথে পারি না, ও যা বলে তাই করে। কেন সবার সামনে তোর মেয়ে আমার ছেলেকে অপমান করেছে, এজন্যই তো অপমানের প্রতিশোধ নিয়েছি। এখনো কিভাবে কার কি করবে আমরা ওকে আটকাতে পারবো না। আমাদেরকে বলে কোনো লাভ নেই টুনি। আমি আর তোমাদের বেলুন নষ্ট করব না। আমি তো বেলুন পেয়ে গেছি, এখন তুমি বেলুন বিক্রি করতে পারো। চল বাবা, টুনির বেলুন ফাটিয়ে দিয়ে আসি। টুনির বেলুন ফাটিয়ে পালিয়ে আসতে মজাই লাগে। হা 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 হা। বাবা, আমাকে তো বেলুন দিয়ে গেছে টুনি মাসি, তাহলে কেন আবার টুনি মাসি বেলুন ফাটিয়ে দিব? তুই এত কিছু বুঝবি না। টুনির সাথে আমাদের পুরনো শত্রুতা আছে, তাই এই সুযোগে এর বদলা নিয়ে নিব আমরা। এরপর কালু কাকুলি কনক মিলে টুনির পিছু নেয় আর একইভাবে আবারও টুনির সব বেলুন ফাটিয়ে দিয়ে চলে আসে। মা দেখো, কালু আঙ্কেলরা আবারও আমাদের বেলুন ফাটিয়ে দিয়ে পালিয়ে গেল। শয়তান কালু, তোরা এভাবে আমার ক্ষতি করছিস। আজ আমার স্বামী বেঁচে থাকলে তোদের শিক্ষা দিয়ে ছাড়তাম। এখন কি করে মেয়েটাকে নিয়ে থাকবো? কাছে যে কোনো টাকা পয়সাও নেই। এখন আমি কি করব কিছুই ভেবে পাচ্ছি না। মা চলো, আমি এই বন থেকে চলে যাই। এই বনে থাকলে ওই শয়তান কালু আঙ্কেল আমাদের আও ক্ষতি করবে। হ্যাঁ রে মা, তুই ঠিক বলেছিস। আমরা অন্য বনে চলে যাব, তাহলে আর কালু আমাদের ক্ষতি করতে পারবে না। চল মা, এবার আমরা জঙ্গল থেকে কাঠ কুড়িয়ে এনে একটা বাড়ি বানাই, তারপর কোনো কাজের ব্যবস্থা করে এখানেই থাকবো। হ্যাঁ মা, তাই চলো। এরপর টুনি আর টুকি জঙ্গলে কাঠ কুড়াতে যায় আর কাঠ কুড়িয়ে সেই বনে সুন্দর একটা বাড়ি বানিয়ে ফেলে। ওই পথ দিয়ে পেঁচা উড়ে যাচ্ছিল। টুনির সুন্দর কাঠের বাড়ি দেখে পেঁচা টুনির বাড়িতে যায়। তোমার এই কাঠের বাড়িটা কে বানিয়েছে? আমি নিজেই বানিয়েছি। কিন্তু কেন? তোমার এই কাঠ দিয়ে বাড়ি বানানোটা খুব সুন্দর হয়েছে, আমার খুব পছন্দ হয়েছে। তাই তুমি আমাকে একটা বাড়ি বানিয়ে দিবে। এই নাও 10,000 টাকা। ঠিক আছে দাদা, 2 দিন পর এসে বাড়ি নিয়ে যাবেন। আমি সুন্দর করে বাড়ি বানিয়ে রাখবো। আচ্ছা ঠিক আছে। মা, আমাদের বাড়ি বানানো তো একদিনে শেষ করেছো, কিন্তু এই বাড়িটা তো আজকে বানানো শেষ হলো না। এই বাড়ি আরো সুন্দর করে বানাতে হবে রে মা, তাহলে আরো পাখিরা আমাদের কাছে বাড়ি বানাতে আসবে, তখন আর আমাদের অভাব থাকবে না। দাদা এসেছেন, এই নিন আপনার বাড়ি। এইমাত্র কাজ শেষ করলাম। বাহ বাহ টুনি, তুমি দেখছি আমার বাড়িটা তোমার বাড়ি থেকেও সুন্দর করে বানিয়েছো। হ্যাঁ দাদা, কাউকে কিছু দিলে তো নিজের থেকেও ভালো করে বানিয়ে দিতে হয়। নিয়ে যান দাদা বাড়িটা। তারপর পেঁচা বাড়িটা নিয়ে চলে যায় আর বনের সব পাখিরা পেঁচার কাছে সব শুনে টুনির কাছে আসে।
বাড়ি বানিয়ে নিতে। সবাই শোনো, আমি একদিনে তো সবার বাড়ি বানাতে পারবো না, তাই আমি বাড়ি বানিয়ে বানিয়ে রাখবো, তোমরা একজন একজন করে টাকা দিয়ে বাড়ি নিয়ে যেও। এরপর সবাই চলে যায়। টুনি এভাবে একটি করে বাড়ি বানানো শেষ করে আর একজন করে পাখি এসে বাড়ি নিয়ে যায়। এভাবে টুনির দিন ভালোই কাটছিল। আর তার সুন্দর কাঠের বাড়ি বানানোর কথা দূর দূরান্তে ছড়িয়ে পড়ে। কালু কাকুলিও এসব জানতে পেরে যায়। কাকুলি, টুনি তো ভালো টাকা ইনকাম করছে, আমাদের বন থেকে তাড়িয়ে কি লাভ হলো বলো তো? চলো আমরা টুনির বাড়িগুলো পুড়িয়ে দিয়ে আসি। টুনি যে পাখিদের অর্ডার করা বাড়ি বানিয়ে রাখে, আমরা প্রতিদিন রাতে গিয়ে টুনির বাড়ি পুড়িয়ে দিব, তাহলে টুনির জীবনে আবার দুঃখ নেমে আসবে। এভাবে কালু কাকুলি দুষ্ট বুদ্ধি আটকে থাকে। আর রাত হতেই তারা আগুন নিয়ে টুনির বনে যায়। আর ওরা যেই না টুনির বানানো বাড়ির উপর আগুন দিতে যাবে, উল্টো সেই আগুন এসে তাদের তিনজনের চারপাশে লেগে যায়। আগুন দাও দাও করে জ্বলতে থাকে। বাঁচাও, বাঁচাও, আমাদের কেউ বাঁচাও, আমরা যে আগুনে পুড়ে মারা যাব। তোমরা এখানে, আর আগুন তো তোমাদের চারপাশে দাও দাও করে জ্বলছে। টুনি, আমাদের ক্ষমা করে দাও, আমরা তোমার এই বাড়িটা পুড়িয়ে দিতে এসেছিলাম, কিন্তু নিজেরাই আগুনের ঝালে ফেসে গেছি। বাঁচাও টুনি, বাঁচাও। টুনি মাসি, আমাকেও ক্ষমা করে দাও, আমি তোমাদের বেলুন ফাটাতে চাইনি, কিন্তু বাবা মা আমাকে বলেছে তোমার বেলুন ফাটাতে, তাই আমি তোমার বেলুন ফাটিয়ে দিয়েছি। ছি কালু ভাই, কাকুলি দিদি, তোমরা এত খারাপ। সন্তানরা ছোট, তাই তারা কম বোঝে। সন্তানদের বাবা মা যা শিখাবে তারা তো তাই শিখবে, তাই না? সন্তানদের সবসময় ভালো কিছু শেখাতে হয়, আর তোমরা কিনা আরো অন্যের ক্ষতি করা শিখিয়েছো। ছি, এখন থেকে যদি তুমি তোমার সন্তানদের এসব শেখাও, তাহলে বড় হয়ে তোমার সন্তান কি শিখবে? সে তো বড় হয়ে অন্যায়কারী হবে। টুনি, এবারের মতো ক্ষমা করে দাও, আর কখনো আমরা সন্তানকে এসব শিক্ষা দিব না, ভালো শিক্ষা দিব তোমার মতো। আমি ভালো করেই জানি তোমরা কখনো নিজেকে পরিবর্তন করতে পারবে না। আর এই আগুনের হাত থেকে আমি তোমাদের কিভাবে বাঁচাবো? আমি তো তোমাদের আগুন লাগিয়ে দিইনি, সব করেছেন সৃষ্টিকর্তা। কি ভেবেছিলে তোমরা আমার স্বামী নেই বলে আমি তোমার সাথে লড়াই করতে পারবো না, তাই তোমরা আমার ক্ষতি করেই যাবে? শোনো কালু ভাই, যে সৎ আর ভালো তার কেউ কখনো ক্ষতি করতে পারে না, সৃষ্টিকর্তা ঠিক তার পাশে থাকেন। তোমরা যা পাপ করেছো তার শাস্তি সৃষ্টিকর্তা নিজেই তোমাদের দিচ্ছে। এখন তোমরা আগুনেই পুড়ে মরে যাও। এভাবে আগুন জ্বলতে জ্বলতে কালু কাকুলি ও কনকের শরীরে লেগে যায়। তারা সবাই সেখানে পুড়ে মারা যায়। তো বন্ধুরা, আমাদের আজকের গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। শিমুলপুর বনে বাবা মামারা দুই বোন বাস করত। তাদের নাম ছিল টুকি আর টুনটুন। টুকি ছিল বড় আর টুনটুন ছিল ছোট। টুনটুন দেখতে খুবই সুন্দরী ছিল, আর টুকি ছিল একটু শ্যামবর্ণের। টুনটুন সুন্দর হওয়ার কারণে টুকি আর বনের সব পাখিদের অনেক অপমান করত, আর সব সময় রূপের অহংকার দেখাতো। অন্যদিকে টুকি ছিল অনেক বুদ্ধিমতী আর অনেক শান্ত স্বভাবের। একদিন, বোন টুনটুন, এই বোন, কোথায় তুই? এদিকে একটু আয় তো, আমাকে রান্নার কাজে একটু সাহায্য কর তো বোন। এইরকম সারের মতো চেঁচাচ্ছিস কেন? হ্যাঁ, আমাকে কি একটু শান্তি মতো মেকআপও করতে দিবি না নাকি? সকাল সকাল ঘুম থেকে উঠেই মেকআপ করতে হয়? সারাদিন তো পড়ে আছে, তখন না হয় করিস। এখন রান্নার কাজে আমাকে একটু সাহায্য কর বোন। কখন মেকআপ করতে হবে সেটা কি তোর কাছ থেকে জেনে নিব নাকি? হ্যাঁ, আমার যখন মন চাইবে আমি তখনই মেকআপ করব। আর আমি রান্নার কাজে তোকে কেন সাহায্য করব বল তো? আমি সাহায্য করতে পারবো না, আমার এত সুন্দর চেহারাটা আগুনে ঝলসে যাবে। আর তুই তো কালো, তুই রূপের মর্ম কি বুঝবি বল? বোন, কি বলছিস এসব? আমি তো তোর বড় বোন হই, আমি তোর দিদি। এমন কথা বলবি না বোন, বনের অন্য পাখিরা শুনলে খারাপ বলবে তো। খারাপ আমাকে কেউ বলবে না, বুঝতে পেরেছিস? কারণ আমি তো অনেক সুন্দর, রূপবতী। খারাপ তোকে বলবে, তুই কালো
আর তোর চেহারা তো একদম বিশ্রী দেখতে। এমন বলিস না, এমন বলা পাপ। এত অহংকার ঈশ্বরও পছন্দ করে না। এই শোন দিদি, এত জ্ঞান আমার একদম পছন্দ নয়। যখন তখন জ্ঞান দিতে আসবি না। আমি কিন্তু আমার বাবার সম্পত্তি ভাগ করে আলাদা হয়ে যাব, এই বলে দিলাম। না না বোন, তুই এমনটা করিস না দয়া করে। তাহলে বাবা মা ওপারে যে অনেক কষ্ট পাবে। বাবা মা মারা যাওয়ার আগে কি বলেছিল তুই সেটা শুনিসনি? বাবা মা যে আমাদের দুই বোনকে একসঙ্গেই থাকতে বলেছে চিরদিন। মা বাবা তো আর এখন বেঁচে নেই যে ওদের কথা এখনো মেনে চলতে হবে। আর এখন আমি বড় হয়েছি, এখন আমি নিজের সিদ্ধান্ত নিজে নিতে পারি। তোকে এত জ্ঞান দিতে হবে না। আমার যেটা ভালো মনে হয় আমি সেটাই করব। এই বলে টুনটুন সেখান থেকে চলে যায়। টুনটুনের চলে যাওয়ার দিকে তাকিয়ে টুকি বলে, বোন, এই বোন, খেয়ে তো যা। এই যা, না খেয়ে মেয়েটা চলে গেল। হে ঈশ্বর, আমার বোনের রাগ আর এত অহংকার তুমি কমিয়ে দাও ঈশ্বর। এভাবেই টুনটুন টুকিকে অপমান করত, কিন্তু টুকি কখনোই কিছু মনে করত না। টুনটুন শুধু টুকিকেই নয়, বরং বনের সবাইকে তার অহংকার দেখাতো। একদিন শালু, কনক, পারুল সবাই একসাথে খেলা করছিল। এমন সময় ওই দিক দিয়ে টুনটুন যাচ্ছিল। পারুল টুনটুনকে দেখে বলে, এই টুনটুন, এদিকে আয়, আমরা সবাই মিলে কানামাছি খেলবো। অনেক মজা হবে রে টুনটুন, আয় আয়। আমার মতো সুন্দরী পাখি তোদের মতো কুৎসিত পাখিদের সাথে খেলবে, সেটা তুই ভাবলি কি করে? হ্যাঁ, আমার সুন্দর চেহারা দেখে তোদের হিংসে হয়, তাই না রে? তুই এসব কি বলছিস রে টুনটুন? তোর সৌন্দর্য দেখে আমাদের কেন হিংসে হবে? আর যার যার সৌন্দর্য তার তার কাছে, বুঝতে পেরেছিস? আমরা তো শুধু তোকে খেলতে দেখেছি। আর সব সময় এত দেমাগ করা ভালো নয় কিন্তু। তোদের সাথে ফালতু কথা বলে সময় নষ্ট করার মতো সময় আমার হাতে নেই। যত সব আলতু ফালতু। এই বলে টুনটুন সেখান থেকে চলে যায়। এভাবে দুই বোনের দিন চলতে থাকে। প্রতিদিনের মতো আজকেও দুই বোনের মধ্যে তর্ক লাগে। তোকে যে বলেছিলাম আমি কোনো কাজ করতে পারবো না, আমাকে আমার সম্পত্তি ভাগ করে দে, আমি আমার জন্য কাজের লোক রাখবো। কিন্তু তুই আমার কথা যে কেন শুনছিস না আমি সেটাই বুঝতে পারছি না। আমার সমস্যা যে তুই কাজ করিস না সেটাতে নয় রে বোন। আমার সমস্যা হলো তুই কেন বনের সবার সঙ্গে খারাপ ব্যবহার করিস। জানিস, তোর কারণে বনের পাখিরা বাবা মাকে কত অপমান করে। দুই বোনের এসব কথা কণিকা কাক শুনতে পায়। কণিকা ছিল অনেক লোভী। কণিকার লোভ ছিল টুকি আর টুনটুনের বাবার সম্পত্তির উপর। এই তো সুযোগ পেয়েছি, একজন সুন্দরী আর একজন অসুন্দরী, দুই বোনের মাঝে চলছে ঝগড়া। আমি এই সুযোগে এই বাড়িতে ঢুকে ওদের এক বোনের দ্বারা আরেক বোনকে তাড়িয়ে দিব। তারপর এদের সব সম্পত্তি আমার করে নিব। খুব ভালো হবে। ঝগড়ার এক পর্যায়ে টুনটুন রাগ করে তার ঘরে চলে যায়। আর কণিকা টুকির কাছে যায় আর বলতে থাকে, মা টুকি, আমাকে চিনতে পারছিস মা? আমি তোর মায়ের বান্ধবী। তোর মা আমাকে বলেছিল যে আমি যেন তোদের দেখাশোনা করি, তোদের দুই কন্যার মাঝে কখনো কোনো দ্বন্দ্ব বিচ্ছেদ হতে না দেই। এটা মৃত্যুর আগে আমাকে বলে গিয়েছিল। কিন্তু মা তো তোমার কথা আমাদের কিছু বলেনি কখনো। তোমাদের বলার আগে টুনি মারা যায়। কিন্তু তুমি চিন্তা করো না, আমি তোমাদের বিশ্বাস অর্জন করতে পারবো। তোমাদের দুই বোনের মাঝে আর কোনোদিন ঝগড়া হতে দিব না। আচ্ছা বলো তো মা, তোমাদের মাঝে কেন ঝগড়া লাগে? আসলে টুনটুন খুব সৌন্দর্যের অহংকার করে, আর আমি না করলে কিছুতেই শুনতে চায় না, বরং আরো আমার উপর রেগে যায়। আমি বুঝতে পেরেছি, ও তোমাকে ভয় করে না, তাই এমন করে। তোমাদের এখন একটা অভিভাবক দরকার, তোমাদের সঠিকভাবে পরিচালনা করার জন্য। কিন্তু এখন আমি এসে গিয়েছি, তোমাদের অভিভাবক। আমি টুনটুনকে সামলে নিব। আর হ্যাঁ শোনো, তুমি এখন থেকে আর বাসার কোনো কাজ করবে না। এখন শুধু তোমরা লেখাপড়া করবে। আর আমি যাই, টুনটুনকে বোঝাতে যাই।
এই বলে কণিকা টুনটুনের ঘরে যায়। কণিকার এমন শান্ত আচরণে টুকির কিছুটা ভরসা হয়, আবার খানিকটা সন্দেহ হয়। কণিকা টুনটুনকে বলে, তুমি তো অনেক সুন্দর, তোমাকে আমার খুব পছন্দ হয়েছে। আর আমার কাছে অনেক সাজগোজের জিনিস আছে, আমি তোমাকে দেওয়ার জন্য এনেছি, নিবে? তুমি আমাকে দিবে আর আমি নিব না, তা কি করে হয়? তুমি অনেক ভালো গো। কণিকা এইভাবেই ওই বাড়িতে নিজের জন্য আশ্রয় করে নেয়। কণিকা টুকিকে টুনটুনের বিরুদ্ধে উস্কে দেয়, আর টুনটুনকে টুকির বিরুদ্ধে উস্কে দেয়। এভাবেই তাদের দিন চলতে থাকে। একদিন কণিকা তার ঘরে একা একা বিড়বিড় করছিল আর বলছিল, আমি এই ভালো সাজার নাটক আর এই এত বড় বাড়ির কাজ করতে করতে হাঁপিয়ে গেছি। কবে যে এই দুই কন্যাকে এই বাড়ি থেকে তাড়াতে পারবো আর এই সব সম্পত্তি নিজের করে নিব, তবেই শান্তি আমার। কণিকার এসব কথা টুকি সব শুনতে পায় আর মনে মনে বলতে থাকে, তাহলে এই ব্যাপার, এই কণিকা মাসি আমাদের দেখাশোনার নাম করে আমাদের সব সম্পত্তি কেড়ে নিতে এসেছে এখানে। না, এটা আমি কোনো দিনও হতে দিব না। বোনকে আমার সব কথা খুলে বলতেই হবে। এই বলে টুকি টুনটুনের কাছে যায় আর বলে, বোন, তোর সাথে আমার একটা জরুরি কথা আছে। আবার তুই আমাকে জ্ঞান দিতে এসেছিস, তাই না? তোর কোনো কথাই আমি শুনতে চাই না। টুনটুন, আমি তোকে কোনো জ্ঞান দিতে আসিনি। আমি কণিকা মাসির ব্যাপারে তোকে কিছু বলতে এসেছি, শোন। ও, বুঝেছি। কণিকা মাসি আমার একটু প্রশংসা করে, তার জন্য তুই কণিকা মাসির উপর হিংসে করছিস, তাই না? আর তার জন্য তুই কণিকা মাসিকে তাড়িয়ে দেওয়ার প্ল্যান করতে চাইছিস, আর সেজন্যই বুঝি আমার কাছে এসেছিস। কিন্তু শোন দিদি, এমন কাজ আমি কিছুতেই করব না। কণিকা মাসিকে এ বাড়ি থেকে তাড়াতেই হবে বোন, নইলে আমাদের অনেক বড় বিপদ হবে। তুই জানিস না, কণিকা মাসি এই বাড়িতে এসেছে আমাদের দেখাশোনা করার জন্য নয়, আমাদের সব সম্পত্তি কেড়ে নেওয়ার জন্য। কণিকা মাসি একটা লোভী। কি বলছিস কি এসব? তুই এমন মিথ্যে অপবাদ কি করে কারো উপর দিতে পারিস? কি প্রমাণ আছে তোর কাছে, বল। প্রমাণ চাস? তবে আয় তুই আমার সাথে। এই বলে ওরা দু বোন লুকিয়ে লুকিয়ে কণিকার ঘরের কাছে যায়। আগে টুনটুন ভূতনিকে সৌন্দর্যের কথা বলে ভুলিয়ে ভালিয়ে ওকে দিয়ে টুকিকে এই বাড়ি থেকে তাড়াতে হবে। তারপর আমি একা একা টুনটুনকে এই বাড়ি থেকে তাড়াবো আর সব সম্পত্তির মালিক হয়ে যাব। কণিকার এসব কথা শুনে পিছন থেকে টুনটুন বলে, তোর ওসব স্বপ্ন আজ আমরা চিরতরে মিটিয়ে দিব। এই কথা শুনে কণিকা পিছন ফিরে তাকিয়ে দেখে আর দেখে টুকি আর টুনটুন লাঠি হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। আরে আমার দুই কন্যা, এভাবে দাঁড়িয়ে আছো কেন? তুই কি ভেবেছিস যে আমরা দুই বোন সবসময় ঝগড়া করার জন্য আমাদের মাঝে কোনো মায়া মমতা নেই? তুই আমাদের ভুলিয়ে ভালিয়ে আমাদের সম্পত্তি নিতে চাস, তাই না? তোর সম্পত্তির স্বাদ আজ মিটিয়ে দিব। এই বলে ওরা দু বোন কণিকাকে অনেক মারে আর মারতে মারতে তাড়িয়ে দেয়। দিদি, আমার ভুল হয়ে গেছে দিদি, আমি ভুলছিলাম। আজ যদি আমি তোর কথা না বিশ্বাস করতাম তাহলে কত বড় বিপদ হতো। আমি আর কখনো তোর সাথে এমন ঝগড়া করব না রে দিদি। তুই যা বলবি আমি তাই শুনবো। এরপর থেকে ওরা দু বোন মিলেমিশে সুখে শান্তিতে বসবাস করতে থাকে। রূপপুর জঙ্গলে অনেক পাখির বসবাস ছিল। ওই বনের রাজা ছিল ঈগল। রাজা ঈগলের একটাই ছেলে ছিল। রাজার ছেলে রাজকুমার দেখতে বেশ সুদর্শন ছিল। একদিন সকালে রাজকুমার তার বাবা ঈগলকে বলে, বাবা, আমার এই রাজপ্রাসাদে থাকতে থাকতে নিজেকে ক্লান্ত লাগছে। বাবা, আমি একটু বাইরের প্রকৃতি থেকে ঘুরে আসতে চাই। রাজকুমার, তুমি জানো না এখন বাইরে প্রচন্ড রোদ পড়েছে। এই রোদে বাইরে যাওয়ার থেকে তুমি ঘরের নির্মল পরিবেশে বিশ্রাম নাও, কেমন? বাবা, আমি কি এখনো ছোট আছি নাকি? আমি তো এখন যথেষ্ট বড় হয়েছি। আর তোমার রাজ্যটা তো আমার ভালো করে দেখা উচিত। যাই না বাবা একটু, তুমি আর না করো না দয়া করে। ঠিক আছে, যাও, আর করুণা করতে হবে না।
তবে তাড়াতাড়ি চলে এসো কেমন? রাজকুমার তার বাবার কাছ থেকে অনুমতি নিয়ে বনে ঘুরতে যায়। রাজকুমার বেশ আনন্দের সাথে বনের সুন্দর পরিবেশ উপভোগ করে। বনে ঘুরতে ঘুরতে রাজকুমারের চোখ যায় বনের বাগানে ফুল তোলারত এক সুন্দর মেয়ের দিকে। মেয়েটিকে দেখে রাজকুমার বলতে থাকে, বাহ, কত সুন্দর দেখতে মেয়েটা। বাগানের সব ফুলের থেকে দেখতেও অনেক সুন্দর। এত সুন্দর মেয়েও যে হয়, তাই এই মেয়ে পাখিকে না দেখলে আমি তো বুঝতামই না। এই পাখির থেকে আমার তো চোখ সরাতেই ইচ্ছে করছে না। আমি বিয়ে করলে এই পাখিকেই করব। যাই, একটু কথা বলে দেখি। এই বলে রাজকুমার ওই মেয়ে পাখিটির কাছে যায় আর বলতে থাকে, এই সুন্দরী মেয়ে, তোমার নাম কি গো? আর তুমি কোথায় থাকো? আমার নাম টুনি, আর আমি এই বনের কৃষক রাজু টোনার মেয়ে। আপনাকে দেখে তো রাজকুমার রাজকুমার লাগছে। বাহ, তোমার মতো তোমার নামটাও অনেক সুন্দর। তবে তুমি ঠিক ধরেছো, আমি হলাম এই রাজ্যের রাজকুমার। তোমাকে আমার ভীষণ ভালো লেগেছে। তুমি কি আমার বন্ধু হবে? রাজকুমারের সাথে কি কখনো গরিব পাখির বন্ধুত্ব হয়? আপনি মনে হয় আমার সাথে মজা করছেন, তাই না? না টুনি, আমি মোটেও তোমার সাথে মজা করছি না। আর বন্ধুত্ব কখনো ধনী গরিব মানে না। বলো, তুমি কি আমার বন্ধু হবে? রাজকুমারের কথা শুনে টুনি রাজি হয়ে যায়। এরপর থেকে টুনি আর রাজকুমার রোজ ওই বাগানে দেখা করত। ওরা দুজনেই এখন বেশ ভালো বন্ধু হয়েছে। একদিন রাজকুমার তার ঘরে ভাবতে থাকে, টুনিকে এক মুহূর্ত না দেখলে আমার কিছুই ভালো লাগে না। এ কোন রোগে ধরলো আমাকে? আমি কালকেই টুনিকে বিয়ের প্রস্তাব দিব। আমি খুবই তাড়াতাড়ি টুনিকে নিজের করে নিতে চাই। এদিকে কৃষকের মেয়ে টুনিও মনে মনে রাজকুমারকে ভালোবেসে ফেলেছে। পরের দিন রাজকুমার ওই বাগানে টুনির সাথে দেখা করতে আসে আর টুনিকে বলে, টুনি, আমি ঘুমালে তোমাকে দেখি, জেগে থাকলেও তোমাকে দেখি। তোমাকে ছাড়া আমার কিছুই ভালো লাগে না টুনি। আমি আমি তোমাকে বিয়ে করতে চাই টুনি। বলো, তুমি কি আমাকে বিয়ে করবে? রাজকুমার, কি বলছেন এসব? কোথায় আপনি আকাশের চাঁদ আর কোথায় আমি মাটি? আকাশের চাঁদের সঙ্গে মাটির কোনোদিন মিলন হয় না রাজকুমার। রাজকুমার, আপনি হয়তো ভুলে গেছেন, আমি একজন কৃষকের মেয়ে। আমাদের দুজনের সম্পর্ক কেউ কোনোদিন মেনে নিবে না। আপনি চলে যান, এ কথা আর কোনোদিন বলবেন না। মেনে নিবে? তুমি শুধু একবার রাজি হয়ে যাও, দেখে নিও সবাই আমাদের মেনে নিবে। না রাজকুমার, না, এ হয় না। আমার জন্য আপনার কষ্ট হোক, আমি এটা চাই না। আমরা যেরকম বন্ধু আছি সেই রকমই থাকবো। টুনির এমন কথা শুনে রাজকুমারের মন খারাপ হয়ে যায় আর রাজকুমার সেখান থেকে চলে যায়। ওদিকে টুনিরও অনেক মন খারাপ হয় রাজকুমারকে এমন কথা বলার জন্য। রাজকুমার পথ দিয়ে আনমনে চলছিল। এমন সময় একটা বিষাক্ত সাপ এসে রাজকুমারকে দংশন করে আর দংশনের সাথে সাথে রাজকুমারের পুরো শরীর নীল হয়ে যায় আর রাজকুমার ওখানেই পড়ে যায়। রাজা ইগল রাজকুমারের এই অবস্থার কথা জানতে পেরে সেনাপতিকে দিয়ে রাজকুমারকে রাজপ্রাসাদে নিয়ে আসে। রাজকুমারকে সুস্থ করার জন্য রাজা দূর দূরান্ত থেকে ওঝা আর তান্ত্রিক ডেকে আনে, কিন্তু কেউই রাজকুমারের শরীর থেকে বিষ নামাতে পারে না। এই দেখে রাজা তান্ত্রিককে বলে, কি হলো তান্ত্রিক? আমার ছেলে এখনো সুস্থ হচ্ছে না কেন? আমার ছেলেকে তাড়াতাড়ি সুস্থ করো তান্ত্রিক। রাজামশাই, রাজকুমারকে যে সাপ কেটেছে সেই সাপ খুবই বিষাক্ত, আর ওই সাপ কাউকে একবার কাটলেই সাপ নিজেই মারা যায়। তাই রাজকুমারকে বাঁচানো অসম্ভব। আমি সব উপায় অবলম্বন করেছি। না, এটা হতে পারে না। তুমি অন্য কোনো উপায় খোঁজো। আমি আমার ছেলেকে হারাতে চাই না। একটা উপায় আছে। উপায়টা হলো, উত্তরের বনের নদীর জলে একটা কাঁঠাল গাছ আছে। ওই কাঁঠাল গাছের কাঁঠালের রস যদি রাজকুমারের সাপে কাটা জায়গায় দেওয়া যায়, তাহলে রাজকুমার বেঁচে যাবে। তবে ওই কাঁঠাল আনার জন্য একজন কুমারী পাখিকে যেতে হবে। ওই কাঁঠাল আনতে কুমারীকে অনেক বিপদ অতিক্রম করতে হবে। আপনার রাজ্যে কি এমন কুমারী আছে যে সব বিপদ অতিক্রম করে কাঁঠাল নিয়ে আসবে? আমার মনে হয় কেউ নেই। অবশ্যই আছে, না থাকার কথা নয়। সেনাপতি, এক্ষুনি রাজ্যে ঘোষণা করে দাও
যে কুমারী ওই কাঁঠালিনের রাজকুমারকে বাঁচাতে পারবে তার সাথে আমি আমার রাজকুমারের বিয়ে দিব, সাথে স্বর্ণ মুদ্রাও দিব। রাজা ঈগলের এমন কথা শুনে সেনাপতি চলে যায় ঘোষণা করার জন্য। সেনাপতির এমন ঘোষণা শুনে টুনি বলতে থাকে, কি রাজকুমারের বিপদ? আমি বাঁচাবো রাজকুমারকে। আমি সব বাধা অতিক্রম করে নদীর জলের ওই কাঁঠাল গাছ থেকে কাঁঠাল নিয়ে আসবো। যাই, আমি রাজপ্রাসাদে যাই। এই বলে টুনি অস্থির হয়ে রাজপ্রাসাদে যায় আর ওই কাঁঠাল গাছের ঠিকানা নিয়ে রাজপ্রাসাদের সকলের কাছ থেকে বিদায় নিয়ে ওই কাঁঠাল গাছের দিকে রওনা দেয় টুনি। টুনির হাতে একটা তলোয়ার ছিল। টুনি নৌকায় করে নদীর জলে ভাসতে ভাসতে চলছিল। এমন সময় টুনির সামনে একটা বড় কুমির আসে। টুনি কুমিরকে দেখে ভয় পেয়ে যায়। তারপর রাজকুমারের কথা ভেবে সব ভয়কে দূর করে বলতে থাকে, না, এই কুমিরকে ভয় পেলে চলবে না। রাজকুমারকে আমার বাঁচাতেই হবে। এই তরবারি দিয়ে একে আমি শেষ করে দিব। এই বলে টুনি তার হাতের তরবারি দিয়ে ওই কুমিরকে হত্যা করে আর নৌকা নিয়ে সামনের দিকে চলতে থাকে। বেশ কিছু দূর যাওয়ার পর টুনি দেখতে পায় যে নদীর জলে তার নৌকার চারিদিকে অনেক সোনার মোহর। কিন্তু টুনি ওসবের পরোয়া না করে সামনের দিকে এগোতে থাকে। আবার কিছু দূর যাওয়ার পর টুনি বলতে থাকে, ওই তো কাঁঠাল গাছটা দেখা যাচ্ছে, আর একটু হলেই তো আমি ওখানে পৌঁছে যাব। এই বলে টুনি আরো জোরে জোরে যেতে থাকে। এমন সময় একটা দমকা হাওয়ায় টুনির নৌকাটা উল্টে যায় আর টুনি নদীর জলে ভাসতে থাকে। যতই বিপদ হোক না কেন, আমার দেহে যতক্ষণ প্রাণ আছে আমি ঠিক ততক্ষণ অব্দি লড়ে যাব। এই বলে টুনি সাঁতার কাটতে কাটতে ওই কাঁঠাল গাছের দিকে এগোতে থাকে। অবশেষে সব বিপদ অতিক্রম করে টুনি ওই কাঁঠাল গাছের কাছে যায়। টুনি যেই না ওখানে যায় তখনই একটা পরী টুনির সামনে এসে প্রকট হয় আর টুনিকে বলতে থাকে, তুমি এখানে কিসের জন্য এসেছো সেটা আমি আগে থেকেই জানি। আমি তোমার ভালোবাসা আর মনের সাহসিকতা দেখে মুগ্ধ হয়েছি। তবে এই নাও কাঁঠাল, আর শোনো, তোমাকে কষ্ট করে আর এই নদী পার হতে হবে না। আমি জাদু করে তোমাকে একদম রাজপ্রাসাদে পৌঁছে দিব। এই বলে পরীটা জাদু করে টুনিকে কাঁঠাল সহ একদম রাজপ্রাসাদে পৌঁছে দেয় আর টুনি সবাইকে সব বিপদের কথা খুলে বলে। এরপর তান্ত্রিক কাঁঠালটা রস করে রাজকুমারের সাপে কাটা জায়গায় লাগিয়ে দেয় আর সাথে সাথেই রাজকুমার সুস্থ হয়ে যায়। আর সুস্থ হয়ে রাজকুমার সবটা জানতে পারে। রাজকুমার যখন সুস্থ হয় তখন রাজা টুনিকে কিছু স্বর্ণমোহর দিয়ে বলতে থাকে, এই নাও 1000 স্বর্ণমোহর, আর আমার ছেলেকে বাঁচানোর জন্য তোমাকে অনেক ধন্যবাদ। এবার তুমি যেতে পারো। কি বলছেন কি মহারাজ? আপনি তো বলেছিলেন যে রাজকুমারকে যে বাঁচাবে আপনি তার সাথে রাজকুমারের বিয়ে দিবেন। আপনি আপনার কথা না রেখে আমাকে তাড়িয়ে দিচ্ছেন মহারাজ। কি সাধারণ কৃষকের মেয়ে হয়ে তুই রাজকুমারকে বিয়ে করতে চাস? তোর তো সাহস কম নয়। যা দিয়েছি তাই নিয়ে সন্তুষ্ট হ। আমি এতটাও লোভী নই যে আমার ভালোবাসা আমি সোনার মোহরের বিনিময়ে বিক্রি করব। আপনার সোনার মোহর আপনিই রাখুন। এই বলে টুনি চলে যেতে ধরে। এমন সময় রাজকুমার বলে ওঠে, দাঁড়াও টুনি, আমি যাব তোমার সাথে। যে রাজা কথা দিয়ে কথা রাখে না, আমি তার সাথে থাকবো না। আমি যে তোমাকে ভালোবাসি, আমি তোমার সাথেই যাব। রাজা রাজকুমারের এমন কথা শুনে তার ভুল বুঝতে পারে আর রাজকুমারের সাথে গরিব টুনির ধুমধাম করে বিয়ে দেয় আর ওরা সবাই অনেক সুখে শান্তিতে দিন কাটাতে থাকে। তো বন্ধুরা, আমাদের আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু।